আগ্রার দুপুর সেদিন অসামান্য রূপে চকচকে ছিল। তাজমহলের প্রবেশদ্বারে ভিড় উমড়ে উঠেছিল এবং মার্বেলের উজ্জ্বল পৃষ্ঠ সূর্যের আলোয় এমনভাবে জ্বলজ্বল করছিল যেন সময় নিজেই থেমে গিয়ে তাকে দেখছে। বিদেশি পর্যটকরা ক্যামেরায় ছবি তুলছিল, বাচ্চারা হাসতে হাসতে এদিক ওদিক দৌড়াচ্ছিল, গাইডরা ইতিহাসের পাতাগুলো পুনরাবৃত্তি করছিল এবং সবদিকে একটা উৎসবের মতো শোরগোল ছড়িয়ে পড়েছিল। প্রেমের এই অমর নিশানির সামনে লোকেরা তাদের জীবনের মধুর স্মৃতিগুলো সঞ্চয় করছিল। কিন্তু সেই ভব্যতার কিনারে যমুনার দিকে যাওয়া রাস্তার কাছে লোহার রেলিংয়ে ঠ্যাস দিয়ে এক যুবক বসেছিল। তার নাম অঙ্কিত ছিল, সাদাসিধা, ক্লান্ত এবং চুপ। অঙ্কিত ২৩ বছরের ছিল, মুখ সুন্দর, চোখ গভীর এবং ব্যক্তিত্ব একটা সাদাসিধাতা ছিল যা তৎক্ষণাৎ মনোযোগ আকর্ষণ করে। কিন্তু এই সময় তার চোখে ক্লান্তি এবং অসম্পূর্ণ আশার ছায়া ছিল। তার হাতে একটা পুরনো ফাইল কভার ছিল যাতে বায়োডেটা এবং কিছু প্রমাণপত্র সতর্কতার সাথে রাখা ছিল। সে আগ্রায় গত কয়েকদিন ধরে কাজের খোঁজে ঘুরে বেড়াচ্ছিল। ২-৩ জায়গায় সে আবেদন করেছিল, কিন্তু প্রত্যেক জায়গায় অভিজ্ঞতা, সুপারিশ বা সময়ের অভাবের বাহানা শোনা গিয়েছিল। পকেটে বাকি থাকা অল্প কিছু টাকাও শেষ হয়ে গিয়েছিল। ২ দিন ধরে সে শুধু চা এবং একটা শুকনো রুটিতে গুজরান করেছিল। ক্ষুধা তার শরীরকে দুর্বল করে দিচ্ছিল, কিন্তু তার চোখে এখনও একটা অদৃশ্য জেদ ছিল। সে চুরি করবে না, ভিক্ষা চাইবে না, যত কঠোরই পরিস্থিতি হোক না কেন। সে রেলিংয়ে আঁকড়ে বসেছিল যখন হঠাৎ একটা চকচকে গাড়ি প্রবেশদ্বারের সামনে এসে থামল। দরজা খুলল এবং তা থেকে শীতল চৌধুরী নামল। ২৫ বছরের শীতল এক প্রতিষ্ঠিত উদ্যোগপতি মহেশ চৌধুরীর মেয়ে ছিল। সে আত্মবিশ্বাসী ছিল, কিন্তু তার মুখে অহংকার ছিল না, একটা শান্ত গাম্ভীর্য ছিল। সে তাজমহল দেখতে এসেছিল, কিন্তু তার হাতে যে পার্স ছিল তাতে শুধু ব্যক্তিগত জিনিসপত্র নয়, বরং তার কোম্পানির সাথে যুক্ত গুরুত্বপূর্ণ দস্তাবেজও ছিল। সে গাড়ি থেকে কয়েক পা এগিয়ে গিয়েছিল যখন ভিড় থেকে একটা দ্রুত পায়ের লোক তার কাছ থেকে ঝাঁপিয়ে পড়ে তার পার্স ছিনিয়ে নিয়ে দৌড়ে পালিয়ে গেল। ঘটনাটা এত হঠাৎ ঘটল যে কয়েক মুহূর্তের জন্য লোকেরা স্তব্ধ হয়ে গেল। চিৎকার উঠল, কিন্তু ভিড়ের স্বভাব অদ্ভুত হয়। লোকেরা দেখে নেয়, কিন্তু এগোতে কাতরায়। চোর দ্রুত দৌড়াচ্ছিল এবং কয়েক সেকেন্ডের মধ্যে ভিড়ের মাঝে হারিয়ে যেতে পারত। সেই মুহূর্তে অঙ্কিতের নজর সেই পালিয়ে যাওয়া লোকটার উপর পড়ল। তার ভিতরে কোনো হিসেব হল না, না এই চিন্তা যে সে ক্ষুধার্ত, না এই যে সে দুর্বল। সে শুধু দেখল যে অন্যায় হচ্ছে। সে তৎক্ষণাৎ উঠে দাঁড়াল এবং না ভেবে দৌড়ে পড়ল। তার শ্বাস ভারী ছিল, কিন্তু পায়ে হঠাৎ একটা ঊর্জা এসে গেল। সে ভিড়কে চিরে সেই লোকটার পিছু নিল। কয়েকটা দূর গিয়ে সে সেই ব্যক্তিকে ধরে ফেলল। সংগ্রামের মধ্যে পার্স তার হাতে এসে গেল, কিন্তু আসল চোর চতুরতার সাথে ভিড়ে হারিয়ে গেল। সেই মুহূর্তে আশেপাশের লোকেরা দৃশ্যের একটা অংশ দেখল। অঙ্কিতের হাতে পার্স ছিল। পুরো ঘটনা না বুঝে ২-৩ জন লোক তাকে ধরে ফেলল। কেউ তার কাঁধ ঝাঁকড়াল, কেউ অভিযোগ করল যে সেই চোর। ভিড়ের ন্যায় দ্রুত এবং অসম্পূর্ণ হয়। একটা থাপ্পড় তার গালে পড়ল, তারপর দ্বিতীয়টা। অঙ্কিত বিরোধ করল না। সে পার্সকে শক্ত করে ধরে রাখল, যেন সে শুধু বস্তু নয়, নিজের নিয়তের রক্ষা করছে। তার মুখে চোটের চেয়ে অপমানের লালিমা ছিল, কিন্তু সে সাফাই দেবার তাড়াহুড়ো করল না। তখন শীতল সেখানে পৌঁছল। সে ভিড়ের মাঝে অঙ্কিতকে দেখল, তার হাতে নিজের পার্স এবং মুখে থাপ্পড়ের নিশান। সে তৎক্ষণাৎ পরিস্থিতি বুঝে নিল। সে এগিয়ে গেল এবং স্পষ্ট করল যে পার্স ছিনিয়ে নেওয়া অন্য কেউ ছিল। এই যুবক তা ফিরিয়ে আনার চেষ্টা করছিল। তার দৃঢ়তা এবং পরিচয় ভিড়কে শান্ত করে দিল। যারা কয়েক মুহূর্ত আগে অভিযোগ করছিল তারা ধীরে ধীরে সরে যেতে লাগল। ভিড় ছড়িয়ে পড়ল, যেন কিছুই ঘটেনি। অঙ্কিত সেখানে দাঁড়িয়েছিল, হাতে পার্স এবং চোখে ক্লান্তির সেই ছায়া। শীতল পার্স নিল এবং তা খুলল। ভিতরে রাখা দস্তাবেজ নিরাপদ ছিল। সেই দস্তাবেজ কোম্পানির একটা বড় অনুবন্ধের সাথে যুক্ত ছিল। যদি তারা হারিয়ে যেত তাহলে গুরুতর পরিণাম হতে পারত। সে এক মুহূর্তের জন্য অঙ্কিতকে দেখল। তার গালে থাপ্পড়ের নিশান ছিল, ঠোঁটের কিনারে হালকা চোট এবং চোখে অদ্ভুত একটা শান্তি। সে না কোনো ইনাম চাইল, না কোনো ধন্যবাদের আশা দেখাল। সে শুধু চুপচাপ দাঁড়িয়ে রইল, যেন সে নিজের কর্তব্য পালন করেছে। ভিড় সরে গিয়েছিল। এখন ২ জন অপরিচিত লোক মুখোমুখি দাঁড়িয়েছিল। শীতল তাকে জিজ্ঞাসা করল যে সে সেখানে কি করছিল। অঙ্কিত বিস্তার না করে বলল যে সে কাজের খোঁজে এসেছে, কয়েকদিন ধরে চাকরি মেলেনি এবং সে শুধু কিছুক্ষণ বিশ্রাম করছিল। তার কথায় দীনতা ছিল না। সে নিজের অবস্থা লুকোচ্ছিল না,
সে স্পষ্ট করল যে সে চুরি বা ভুল পথ অবলম্বনের বদলে অবসর চায়। তার হাতে ধরা ফাইল কভার তার সত্যতার প্রমাণ ছিল। শীতল সেই মুহূর্তে একটা সিদ্ধান্ত নিল। সে অনুভব করল যে ক্ষুধা এবং অপমান সত্ত্বেও সঠিকের সাথে দিয়েছে সে অবসরের অধিকারী। সে তাকে বলল যে সে আজ শুধু তার পার্স বাঁচায়নি, বরং তার কোম্পানিকে সম্ভাব্য সংকট থেকে বাঁচিয়েছে। সেই পার্সে রাখা কাগজ তার ব্যবসায়িক দায়িত্বের সাথে যুক্ত ছিল। তখন শীতল অঙ্কিতকে বলল, তুমি আমার সাথে বাড়ি চলো, আমি তোমাকে বাড়ি এবং খাবার দুটোই দেব। অঙ্কিত কিছুক্ষণ দাঁড়িয়ে রইল এবং তারপর শীতলের সাথে চলে গেল। সে নিজের ভিতরের ইতস্ততকে শান্ত করল। এটা হয়তো একটা অবসর যা সে হারাতে চায় না। গাড়ি আবার চলতে লাগল। তাজমহল পিছনে ছেড়ে গেল। অপমানের চোট এখনও অঙ্কিতের গালে ছিল, কিন্তু তার ভিতরে একটা হালকা আশা জেগে উঠেছিল। হয়তো জীবন প্রথমবার তাকে শুধু তার চরিত্রের ভিত্তিতে চিনেছে, এবং কখনো কখনো এক মুহূর্তের সঠিক সিদ্ধান্ত পুরো জীবনের দিশা বদলে দেয়। গাড়ি তাজমহলের ভিড় থেকে দূরে চলে গিয়েছিল, কিন্তু অঙ্কিতের ভিতরের শোরগোল এখনও শান্ত হয়নি। সে পিছনের সিটে বসেছিল। গালে পড়া থাপ্পড়ের জ্বালা শারীরিকের চেয়ে মানসিক ছিল। কিছুক্ষণ আগে ভিড় তাকে চোর ভেবে নিয়েছিল, এবং এখন সেই ভিড় পিছনে ছেড়ে গিয়েছিল। শীতল সামনে শান্ত বসেছিল, কিন্তু তার মনে হলচল ছিল। সে জানত যে সে এক অজানা লোকের উপর বিশ্বাস করে বড় সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু এই সিদ্ধান্ত শুধু ভাবাবেগের নয়, এটা সেই চরিত্রের চেনা যা সে এখনই পরখ করেছে। কিছুক্ষণ পর গাড়ি মহেশ চৌধুরীর বিশাল বাংলোর সামনে থামল। উঁচু গেট খুলল এবং গাড়ি ভিতরে প্রবেশ করল। সুসজ্জিত লন, ফোয়ারা এবং চকচকে সিঁড়ি দেখে অঙ্কিতের মনে হল যে সে অন্য কোনো সংসারে চলে এসেছে। সে গাড়ি থেকে নামার সময় সংকোচে ছিল। তার জুতো ধুলোয় ভরা ছিল, কাপড় সাধারণ ছিল, এবং সামনে দাঁড়ানো বৈভব তার ভিতরের ইতস্ততকে বাড়াচ্ছিল। বাড়ির ভিতরের পরিবেশ শান্ত এবং ব্যবস্থিত ছিল। চাকরদের নজরে জিজ্ঞাসা ছিল। শীতল কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই তাকে ভিতরে আসার ইশারা করল। সে তাকে ভোজন কক্ষে বসাল। টেবিলে সাজানো খাবার অঙ্কিতের জন্য অপ্রত্যাশিত ছিল। গরম রুটির গন্ধ এবং তাজা সবজির খুশবু তার ভিতরের ক্ষুধাকে তীব্র করছিল, কিন্তু সে তৎক্ষণাৎ খাবারের দিকে এগোল না। তার অভ্যাস হয়ে গিয়েছিল ক্ষুধাকে দমিয়ে রাখার। কিন্তু যখন প্লেট তার সামনে রাখা হল এবং তাকে বসতে বলা হল, তখন সে ধীরে একটা গ্রাস তুলল। গরম রুটির স্পর্শ তার হাতে কাঁপন ভরে দিল। অনেক দিন পর তাকে পেট ভরে খাবার মিলবে। প্রথম গ্রাস মুখে যেতেই তার চোখ অনায়াসে নম হয়ে গেল। সে দ্রুত নয়, ধীরে ধীরে খাচ্ছিল, যেন প্রত্যেক গ্রাসের সাথে সে নিজের ভিতরের ক্লান্তিকে গলতে অনুভব করছে। এটা শুধু খাবার নয়, এটা তার উপর করা বিশ্বাসের প্রতীক ছিল। সে কোনোভাবে নিজের ভাবাবেগকে নিয়ন্ত্রণ করল। খাবার শেষ হওয়ার পর তার মুখের কঠোরতা কিছুটা নরম হয়ে গিয়েছিল। সে এখন আগের মতো অসহায় লাগছিল না, কিন্তু ভিতরের দুঃখ এখনও জীবিত ছিল। খাবারের পর শীতল তার জীবনের সম্পর্কে জানতে চাইল। অঙ্কিত কিছুক্ষণ চুপ রইল, যেন শব্দগুলো খুঁজছে। তারপর সে ধীরে ধীরে নিজের অতীতের পাতাগুলো খুলতে শুরু করল। সে বলল যে 10 বছরের বয়সে সে নিজের মা-বাবাকে একটা দুর্ঘটনায় হারিয়েছে। সেই দিন থেকে তার শৈশব শেষ হয়ে গিয়েছিল। আত্মীয়রা কিছু সময় তাকে নিজের কাছে রেখেছিল, কিন্তু সেই আপনত্ব বেশিদিন টেকেনি। তাকে অনুভব করানো হতে লাগল যে সে বোঝা। তিরস্কার এবং অবহেলার মাঝে সে পড়াশোনাকে নিজের সহায় করেছে। দিনে ছোট ছোট কাজ করত, রাতে পড়ত এবং স্বপ্ন দেখত যে একদিন তার ডিগ্রি তাকে সম্মান দেবে। স্নাতকের পড়াশোনা শেষ করার পর সে অনেক জায়গায় চাকরির জন্য আবেদন করেছে। প্রত্যেকবার কোনো না কোনো কারণে তাকে প্রত্যাখ্যান করা হয়েছে। কখনো অভিজ্ঞতার অভাব, কখনো সুপারিশের অভাব। ধীরে ধীরে তার সঞ্চয় শেষ হয়ে গিয়েছে। সে শহর শহর ঘুরে কাজ খুঁজেছে। আগ্রায় এসেছে কারণ এখানে পর্যটনের সাথে যুক্ত কার্যকলাপে কিছু না কিছু কাজ মিলে যাওয়ার আশা ছিল। কিন্তু অবিরত অসফলতা তার আশাগুলোকে দুর্বল করে দিয়েছে। দুদিন ধরে তাকে কোনো কাজ মেলেনি এবং পকেট খালি হয়ে গিয়েছে। তবুও সে চুরি বা ভুল পথ বেছে নেয়নি। তাজমহলের বাইরে বসে সে শুধু ক্লান্ত ছিল, কিন্তু ভাঙা নয়। শীতল মনোযোগ দিয়ে তার কথা শুনতে থাকল। তার কথায় অভিযোগ কম, অভিজ্ঞতা বেশি ছিল, যা শীতলকে সবচেয়ে বেশি প্রভাবিত করল। সে অনুভব করল যে এই যুবক পরিস্থিতির শিকার অবশ্যই, কিন্তু চরিত্রে দুর্বল নয়। তার ভিতরে আত্মসম্মান এখনও জীবিত।
এই আত্মসম্মানই তাকে তাজমহলের বাইরে পার্স ছিনিয়ে পালানো ব্যক্তির পিছু নেওয়ার জন্য প্রেরিত করেছে। কিছুক্ষণ পর শীতল সিদ্ধান্ত নিল, যদি অঙ্কিতকে অবসর দিতে হয় তাহলে তাকে আনুষ্ঠানিকভাবে তার বাবার সামনে উপস্থাপিত করতে হবে। মহেশ চৌধুরী এই বাড়ির মুখিয়া নয়, বরং এক বড় উদ্যোগপতি ছিল, যাদের জন্য অনুশাসন এবং সিদ্ধান্ত সর্বোচ্চ ছিল। তাদের সামনে কোনো অজানা যুবককে নিয়ে আসা সহজ নয়। কিন্তু এটা প্রয়োজনীয় ছিল। সন্ধ্যা নামতে লাগল যখন শীতল অঙ্কিতকে নিয়ে অধ্যয়ন কক্ষের দিকে এগোল। কক্ষে হালকা আলো ছিল এবং মহেশ ফাইলে ব্যস্ত ছিল। তারা মাথা তুলে দেখল, তাহলে তাদের সামনে তাদের মেয়ে এবং তার সাথে দাঁড়ানো এক অপরিচিত যুবক ছিল। অঙ্কিত ভিতরে প্রবেশ করতে গিয়ে নিজেকে সংযত রাখল। সে মাথা নিচু করে অভিবাদন করল। কক্ষে কিছু মুহূর্তের জন্য নীরবতা ছিল। মহেশ চৌধুরীর অধ্যয়ন কক্ষে সেই সন্ধ্যায় একটা এমন নীরবতা ছিল যা শব্দের চেয়ে ভারী লাগছে। কক্ষের দেওয়ালে টাঙানো অর্জনের ছবি, আলমারিতে সাজানো ট্রফি, ফাইলের কাতার এবং টেবিলে ছড়ানো দস্তাবেজ এটা ইঙ্গিত করছিল যে এখানে ভাবাবেগের জায়গা খুব কম। মহেশের জীবন ফলাফলে চলে, ঠোস, পরিমাপযোগ্য, প্রমাণিত। অঙ্কিত সেই কক্ষে দাঁড়িয়েছিল এবং তাকে প্রথমবার নিজের এবং এই সংসারের মাঝের ফাঁক শুধু টাকায় নয়, চিন্তায় দেখা যাচ্ছিল। শীতল একদিকে দাঁড়িয়েছিল, নিজের সিদ্ধান্তে অটল, কিন্তু ভিতরে কোথাও এটাও জানত যে এই কক্ষে প্রত্যেক জিনিস যুক্তি এবং অনুশাসনের কষটিতে পরখ করা হবে। মহেশ অঙ্কিতকে কোনো তাড়াহুড়ো ছাড়াই দেখল। এই দেখা শুধু কোনো যুবকের চেহারা সুরতের পরিদর্শন নয়, বরং তার ভিতরে স্থিরতার অনুমান ছিল। অঙ্কিতের কাপড় সাধারণ ছিল, মুখে হালকা চোটের নিশান ছিল এবং চোখে ক্লান্তির সাথে একটা সাফ দৃঢ়তাও ছিল। মহেশ সেই ঘটনার সংক্ষিপ্ত বিবরণ জানল। পার্স, ভিড়, ভুল বোঝাবুঝি এবং দস্তাবেজের নিরাপদ ফিরে আসা, তাদের জন্য এটা সব একটা ঘটনার চেয়ে একটা ইঙ্গিত ছিল যে এই যুবক হয় অসাধারণ রূপে সত্যবাদী বা অসাধারণ রূপে ঝুঁকি নেওয়া। মহেশের ভিতরের ব্যবসায়ী মন দুটো অবস্থাতেই সতর্ক থাকে, কারণ দুনিয়ায় প্রত্যেক ভালো ইরাদা সবসময় সাফ হয় না। অঙ্কিত সেই সময় বুঝে গেল যেখানে কারও অশ্রু কাজে আসবে না। সে নিজের ভিতরের অস্থিরতাকে সংযমে ঢেলে নিল। তার জীবন আগেই অনেকবার এমন কক্ষে প্রত্যাখ্যাত হয়েছে যেখানে সিদ্ধান্ত নেওয়া লোকেরা তার ফাটা জুতোই তার যোগ্যতা দেখে নিয়েছে। কিন্তু এই কক্ষটা আলাদা ছিল। এটা এমন একটা জায়গা যেখানে হয়তো প্রতিভাকে পরখ করা যেতে পারে। যদি সুযোগ মেলে, যেন মনেই মনে স্থির করেছে যে সে নিজের চরিত্রের সওদা করবে না, যত ফলাফলই হোক। মহেশ অবশেষে একটা সীমা স্থির করল। উপকার নয়, অবসর। বাড়ির ছাদ নয়, কাজের দায়িত্ব। সহানুভূতি নয়, পরখ। শীতল ভিতরে স্বস্তি অনুভব করল, কারণ এটা পুরোপুরি ভাবুক নয়, এবং এই কথাটাই এই সুযোগকে টিকাও করতে পারে। অঙ্কিতের জন্য এই মুহূর্তটা কোনো দরজা খোলার মতো ছিল, কিন্তু তার ভিতরে এটাও স্পষ্ট ছিল যে এই দরজা ধাক্কা দিয়ে নয়, পরিশ্রম করে পার করতে হবে। তাকে পরের দিনই কোম্পানির প্রধান কার্যালয়ে প্রাথমিক স্তরের কাজ থেকে শুরু করার ইঙ্গিত মিলল, যাতে তার সততার সাথে তার ক্ষমতাও দেখা যায়। পরের সকাল আগ্রার রাস্তাগুলো নিজের সাধারণ গতিতে দৌড়াচ্ছিল। কিন্তু অঙ্কিতের জন্য সময়ে যেন একটা পরীক্ষা হয়ে গিয়েছে। চৌধুরী গ্রুপের কার্যালয়ে একটা বিশাল ভবনই ছিল, যেখানে প্রবেশ করতেই অনুশাসন এবং ব্যস্ততার গন্ধ অনুভূত হয়। স্বাগত কক্ষ, চকচকে মেঝে, যান্ত্রিক গতিতে চলা কর্মচারী, স্ক্রিনে চলা সংখ্যা এবং সবদিকে ফোনের ঘণ্টা, এটা সব তার জন্য নতুন ছিল। কিন্তু অজানা নয়, সে নিজের জীবনে অনেক কিছু দেখেছে। শুধু এই দৃশ্য আগে তাকে দূর থেকে দেখা যেত, এখন তার ভিতরে দাঁড়িয়ে। তাকে একটা সাধারণ ডেস্ক, কিছু ফাইল এবং ডাটার সাথে যুক্ত কাজ দেওয়া হলো। কাজ ছোট ছিল, কিন্তু নিয়ম স্পষ্ট ছিল। ভুলের গুঞ্জাইশ নেই, বাহানার জায়গা নেই। প্রথম দিন থেকেই তাকে লোকের নজর অনুভব হতে লাগল। কিছু চোখে জিজ্ঞাসা ছিল, কিছুতে উপহাস এবং কিছুতে এই সন্দেহ যে সে এখানে কোন ভিত্তিতে এসেছে। এমন জায়গায় গুজব দ্রুত জন্ম নেয়। কেউ তাকে মালিকের মেয়ের মেহেরবানি বলল, কেউ তাকে অস্থায়ী বলল, কেউ তাকে ঝুঁকি মনে করল। অঙ্কিতের জন্য এটা নতুন নয়। সে শৈশব থেকেই দেখেছে যে সমাজ প্রথমে ব্যক্তির পটভূমি পড়ে, তারপর তার যোগ্যতা। কিন্তু এখন সে এটাও জানত যে উত্তর শব্দে নয়, কাজে দিতে হবে। সে নিজের ডেস্কে মাথা নিচু করে ফাইলে ডুবে গেল, যেন প্রত্যেক পাতা তার ভাগ্যের একটা পদক্ষেপ। দিনগুলো কাটতে লাগল। সে নিজের অংশের কাজ সময়ের আগে শেষ করত। তারপর সেই ফাইলগুলোও দেখত যা তার জন্য বাধ্যতামূলক নয়। এই মধ্যে সে একটা রিপোর্টে অসঙ্গতি দেখল। এই অসঙ্গতি এত ছোট ছিল যে সাধারণ নজর তাকে অবহেলা করত। কিন্তু অঙ্কিতের মন শৈশবে অভাবে বেড়ে উঠেছে।
যেখানে ছোটসি চুকও বড় সাজা হয়ে যায়। সে আলাদা আলাদা শীটের মিলান করল, অনুবন্ধের আঁকড়া দুবার পরখ করল, ভুগতানের শর্তগুলো বুঝল এবং ধীরে ধীরে তার সামনে একটা বিপদের ছবি উঠে এলো। কোনো বড় প্রজেক্টের অর্থনৈতিক অংশে এমন ত্রুটি লিপিবদ্ধ হয়ে গিয়েছে যা পরে চললে কোম্পানিকে ভারী ক্ষতি পৌঁছাতে পারে। এই ভুল অজ্ঞতারও হতে পারে, বা অসতর্কতার, বা কোনো অভ্যন্তরীণ খেলেরও। কিন্তু এখন সত্যতা এটাই যে যদি এটা এখন না থামে তাহলে পরে কোনো সাফাই কাজে আসবে না। অঙ্কিত তাড়াহুড়ো করল না। সে প্রমাণ সংগ্রহ করল, গণনা পুনরাবৃত্তি করল, সংদর্ভ দস্তাবেজ বার করল এবং নিজের কথাকে ঠোস করল। সে জানত যে নতুন লোক প্রায়ই সত্য বলে প্রথমে কাঠগড়ায় দাঁড়ানো হয়, তাই সে ঝুঁকিকে ভাবাবেগীয় নয়, তথ্যবাদী করল। যখন এই কথা সম্পর্কিত বিভাগে পৌঁছল এবং তদন্ত হল, তাহলে পাওয়া গেল যে ভুল বাস্তবিক এবং সময় থাকতে ঠিক করা যায়। কার্যালয় হঠাৎ হলচল হল, যেন কেউ দুর্ঘটনা থেকে কয়েক সেকেন্ড আগে ব্রেক লাগিয়েছে। যারা তাকে হালকা ভেবেছিল তাদের চোখে প্রথমবার সংকোচের জায়গায় সতর্কতা নেমে এলো। খবর মহেশের কাছে পৌঁছল, এবং এই খবর যে একটা সাধারণ কর্মচারী ভুল ধরেছে। এই খবর সেই প্রশ্নের উত্তর ছিল যা মহেশের ভিতরে অবিরত ঘুরছিল। যখন অঙ্কিতকে উপরিস্তরে ডাকা হলো, তাহলে তার চালে ঘাবড়াহাট ছিল না, শুধু একটা গাম্ভীর্য ছিল। তাকে জানা ছিল যে এই মুহূর্ত তার পরিচয় স্থির করবে। সে নিজের নিষ্কর্ষকে শান্ত, স্পষ্ট এবং বিনম্রভাবে রাখল, কাউকে দোষী না করে, কোনো অহংকার ছাড়াই। তার কথার পিছনে রাতের পরিশ্রম ছিল, এবং তার চোখে সেই জেদ ছিল যা ক্ষুধা সত্ত্বেও চুরি না করায় দেখা গিয়েছিল। এই ঘটনার পর কার্যালয়ের রবাইয়া বদলাতে লাগল, কিন্তু পুরোপুরি নয়। কিছু লোকের সন্দেহ কমল, কিছুর অহংকার বাড়ল। তারা তাকে এখনও বাহ্যিক মানত, কিন্তু এখন তাদের তার সামনে সতর্ক থাকতে হয়। অঙ্কিত এই বদলানো ব্যবহারকে জয় মানেনি। সে এটাকে ইঙ্গিত মানল যে পথ খুলছে, কিন্তু এখনও লম্বা। শীতল দূর থেকে এটা সব দেখছিল। তার ভিতরে সন্তোষ ছিল যে যুবককে সে বিশ্বাস করেছে সে বিশ্বাসের যোগ্য প্রমাণিত হয়েছে। কিন্তু সে জানত যে এটা শুধু শুরু। মহেশের সিদ্ধান্ত এখনও সেই জায়গায় ছিল, শুধু তাতে এখন একটা ফাটল শুরু হয়েছে, যাতে মানবিকতার আলো প্রবেশ করতে পারে। সেই রাত অঙ্কিত অনেক রাত জাগা রইল। গালের চোট এখন হালকা হয়ে গিয়েছে, কিন্তু স্মৃতি এখনও তাজমহলের সেই মুহূর্তে থমকেছিল যখন ভিড় তাকে দোষী মেনে থাপ্পড় মেরেছে। কোম্পানিতে অঙ্কিতের অবস্থান এখন আগের মতো নেই, কিন্তু সে পুরোপুরি নিরাপদও নয়। একটা ভুল ধরে নেওয়া কোনো ব্যক্তিকে স্থায়ী সম্মান দেয় না, সে শুধু দরজা খোলে। আসল চ্যালেঞ্জ সেই দরজার পার চলা। চৌধুরী গ্রুপের ভেতরে এখন একটা সূক্ষ্ম টান অনুভূত হতে লাগল। কিছু বরিষ্ঠ অফিসারকে এটা স্বীকার করা কঠিন লাগছিল যে একটা নতুন এবং বাহ্যিক যুবক তাদের মাঝে সিদ্ধান্তকে প্রভাবিত করছে। তারা প্রত্যক্ষ বিরোধ করত না, কিন্তু তাদের ব্যবহারে একটা ঠান্ডাপনা ছিল। অঙ্কিত এটা সব বুঝত, কিন্তু সে নিজেকে ভাবাবেগীয় প্রতিক্রিয়া থেকে দূর রাখল। তার ভিতরে এখন একটা শান্ত দৃঢ়তা ছিল, যা অপমান থেকে জন্মেছে এবং অবসর থেকে শক্তিশালী হয়েছে। মহেশ চৌধুরী ভিতরে ভিতরে একটা পরিবর্তন থেকে গুজারছিল। তারা জীবনভর এটা মেনেছে যে ভাবাবেগ ব্যবসাকে দুর্বল করে। তাদের জন্য যোগ্যতার অর্থ ছিল ফলাফল, এবং ফলাফলের অর্থ ছিল লাভ। কিন্তু অঙ্কিতের উপস্থিতি তাদের একটা নতুন কোণ দেখিয়েছে। যোগ্যতার অর্থ চরিত্রও হতে পারে। তারা মনোযোগ দিতে শুরু করল যে এই যুবক শুধু সংখ্যায় নয়, দৃষ্টিতে গভীরতা রাখে। তবুও তারা সতর্ক ছিল। তারা এটা নিশ্চিত করতে চাইত যে এই স্থিরতা কোনো এক ঘটনার চমক নয়, বরং স্থায়ী ক্ষমতা। এই মধ্যে কোম্পানিকে আরেকটা কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হল। একটা গুরুত্বপূর্ণ বিদেশি সাজেদার হঠাৎ নিজের অনুবন্ধের শর্তে পরিবর্তনের দাবি করল। যদি কোম্পানি সেই দাবি স্বীকার করে তাহলে দীর্ঘকালীন ক্ষতি হয়, যদি প্রত্যাখ্যান করে তাহলে তৎকালীন অর্থনৈতিক চাপ বাড়ে। এটা শুধু অর্থনৈতিক সিদ্ধান্ত নয়, বরং রণনৈতিক সন্তুলনের প্রশ্ন ছিল। বোর্ডের মিটিংয়ে তনাব স্পষ্ট দেখা যাচ্ছিল। বরিষ্ঠ অফিসাররা দুটো গ্রুপে বিভক্ত হয়ে গেল। কিছু লোক ঝুঁকি নিয়ে অনুবন্ধ ভাঙার পক্ষে ছিল, যখন কিছু আপোষকে ব্যবহারিক সমাধান মানত। অঙ্কিত এবার মিটিংয়ে সক্রিয়ভাবে উপস্থিত ছিল। সে এখন শুধু শোনা নয়, চিন্তা উপস্থাপিত করা সদস্য হয়ে উঠেছে। সে পরিস্থিতির বিশ্লেষণ করে দেখল যে কোম্পানির নির্ভরতা একই বড় সাজেদারের উপর বেশি। সে সুপারিশ করল যে ঝুঁকিকে বিভাজিত করার জন্য ছোট কিন্তু বিবিধ অনুবন্ধের নেটওয়ার্ক তৈরি করা যায়। এতে তৎকাল লাভ ভুলে কম হোক, কিন্তু দীর্ঘকালে স্থিরতা বাড়বে।
সে এটাও ইঙ্গিত করল যে কোম্পানি নিজের সামাজিক দায়িত্বের প্রোগ্রামগুলোকে আরও প্রভাবশালী করে বাজারে বিশ্বাসের ভিত্তি শক্ত করতে পারে। তার দৃষ্টি শুধু সংখ্যায় সীমিত নয়, সে প্রতিষ্ঠা এবং বিশ্বাসযোগ্যতাকে অর্থনৈতিক শক্তির অংশ মানত। এই চিন্তা তৎক্ষণাৎ স্বীকৃত হল না। কিছু লোক এটাকে আদর্শবাদী বলল, কিন্তু মহেশ প্রথমবার তার যুক্তিকে গুরুত্ব সহকারে শুনল। তারা দেখল যে অঙ্কিতের প্রস্তাব ঝুঁকি থেকে পালানো নয়, তাকে পুনঃসন্তুলিত করা। লম্বা আলোচনার পর কোম্পানি আংশিকভাবে তার রণনীতি অবলম্বনের সিদ্ধান্ত নিল। পরের কয়েক মাসে ফলাফল ধীরে ধীরে সামনে আসতে লাগল। নতুন অনুবন্ধের জাল তৈরি হল, ঝুঁকি বিভাজিত হল এবং বিদেশি সাঝেদারকেও নিজের শর্তে পুনর্বিচার করতে হল। কোম্পানি একটা কঠিন মোড় পার করল। কার্যালয়ে অঙ্কিতের প্রতি দৃষ্টিকোণ এখন স্পষ্টভাবেই বদলে গিয়েছে। যারা আগে তাকে সন্দেহের দৃষ্টিতে দেখত, তারা এখন তাকে গুরুত্ব সহকারে নিতে লাগল। কিন্তু অঙ্কিত নিজেকে বদলাতে দেয়নি। সে সেই সাধারণ ডেস্কে বসত, সেই পরিশ্রম করত এবং প্রত্যেক ফাইলকে সেই সতর্কতায় পড়ত। সে এটা শিখেছে যে সম্মানের সবচেয়ে বড় শত্রু অহংকার। যদি সে নিজের সংগ্রাম ভুলে যায়, তাহলে সেই ভুল করবে যা কখনো অন্যরা করেছে, কারু পটভূমি দেখে তাকে আঁকা। মহেশ চৌধুরীর ভিতরে এই সময় আর একটা প্রক্রিয়া চলছিল। তারা নিজের জীবনের অনেক সিদ্ধান্ত স্মরণ করল। সেই মুহূর্ত যখন তারা শুধু আঁকড়ায় বিশ্বাস করেছে এবং মানবিক পক্ষকে অবহেলা করেছে। তাদের অনুভূত হল যে কঠোরতা এবং সংবেদনশীলতা বিরোধী নয়, পূরক হতে পারে। এক সন্ধ্যায় তারা অঙ্কিতকে নিজের অধ্যয়ন কক্ষে ডাকল। এবার পরিবেশ পরীক্ষার নয়, সংবাদের ছিল। তারা স্বীকার করল যে কোম্পানির দিশায় তার যোগদান তাদের প্রভাবিত করেছে। এই স্বীকারোক্তি ছোট নয়, এটা এক উদ্যোগপতির নিজের সিদ্ধান্তকে বিস্তার দেওয়া ছিল। শীতলের জন্য এই সময় সন্তোষের ছিল, কিন্তু সে সতর্কও ছিল। সে জানত যে কোনো পরিবর্তনকে স্থায়ী হতে সময় লাগে। সে অঙ্কিতকে বলেছে যে সে নিজেকে কখনোই বাড়ির ঋণী অনুভব না করুক। সে এখানে নিজের যোগ্যতায় আছে। অঙ্কিত এই কথা মনে বসিয়ে নিয়েছে। তার ভিতরে এখন একটা নতুন স্বপ্ন আকার নিতে লাগল। সে দেখেছে যে কত যুবক তার মতো অবসরের অভাবে ঘুরে বেড়ায়। সে ভাবতে লাগল যে যদি কখনো তাকে সামর্থ্য মেলে, তাহলে সে এমন যুবকদের জন্য একটা মঞ্চ তৈরি করবে। একটা গুরুত্বপূর্ণ দিন এলো যখন কোম্পানির বার্ষিক সম্মেলন এলো, যেখানে গত বছরের অর্জন এবং নতুন দিশার ঘোষণা হবে। বিশাল সভাগৃহ আলোয় ভরা ছিল, তালির গুঞ্জন প্রস্তুত ছিল এবং মঞ্চে মহেশ চৌধুরী নিজের বছরের পুরনো আত্মবিশ্বাসের সাথে দাঁড়িয়েছিল। যখন তারা কোম্পানির কঠিন দৌড়, অর্থনৈতিক সংকট এবং তা থেকে বেরোনোর রণনীতির উল্লেখ করল, তাহলে শেষে তারা সেই যুবকের নাম নিল যে সময় থাকতে ভুল ধরেছে, ঝুঁকির সন্তুলন সুপারিশ করেছে এবং কোম্পানিকে ডগমগানো থেকে বাঁচিয়েছে। অঙ্কিতের নাম শুনে লোকেরা উঠে দাঁড়াল। তালির আওয়াজ অনেকক্ষণ থামল না। অঙ্কিত মঞ্চের দিকে এগোল, কিন্তু তার ভিতরে কোনো উৎসাহের উফান ছিল না। সম্মানপত্র তার হাতে ছিল, কিন্তু তার চোখ সভাগারের ভিড়ে কোথাও হারিয়ে গেল। তালির লয়ে তাকে হঠাৎ সেই দুপুর স্মরণ এলো। তাজমহলের প্রবেশদ্বার, ক্ষুধায় দুর্বল শরীর, পার্স ছিনিয়ে পালানো লোকের পিছনে দৌড়ানো পা এবং তারপর ভিড়ের হাতে পড়া দুটা থাপ্পড়। আজ সেই ভিড়ের মতো তালি বাজাচ্ছে। তখন না শুনে দোষী ঠিরিয়েছিল, আজ পুরো গল্প না জেনে সম্মানিত করছে। সেই মুহূর্তে তাকে বোঝা গেল যে পরিস্থিতি বদলায়, কিন্তু ব্যক্তির চরিত্র একই থাকে। তার চোখের কোণ হালকা ভিজে গেল। সম্মেলন শেষ হবার পর মহেশ সার্বজনীন আনুষ্ঠানিকতা থেকে এগিয়ে একটা ঠোস সিদ্ধান্ত নিল। তারা ঘোষণা করল যে কোম্পানির লাভের নির্দিষ্ট অংশ একটা স্থায়ী ট্রাস্টকে সমর্পিত হবে, যা অর্থনৈতিকভাবে বঞ্চিত কিন্তু যোগ্য যুবকদের শিক্ষা, প্রশিক্ষণ এবং চাকরির অবসর দেবে। এটা শুধু দান নয়, এটা কোম্পানির সংরচনায় পরিবর্তন ছিল। তারা ভর্তির নিয়মে পরিবর্তনের প্রক্রিয়া শুরু করল। এখন পটভূমির চেয়ে যোগ্যতা এবং সততাকে গুরুত্ব দেওয়া হবে। এই সিদ্ধান্ত অঙ্কিতের সম্মানের চেয়ে কোথাও বড় ছিল। এটা সেই চিন্তার সম্মান যা অঙ্কিত জীবিত করছিল। শীতল এই পুরো প্রক্রিয়ার ধুরা হয়ে গেল। সে ট্রাস্টের সঞ্চালনের দায়িত্ব নিজের হাতে নিল। সে দফতরের চকচকে মিটিং রুম থেকে বেরিয়ে সেই বস্তিগুলোতে গেল যেখানে স্বপ্ন প্রায়ই দারিদ্র্যে দম তোড়ে। সে বাচ্চাদের সাথে বসে তাদের পড়াশোনার পরিকল্পনা করল, যুবকদের প্রশিক্ষণের সাথে যুক্ত করল এবং প্রত্যেক আবেদনে শুধু প্রমাণপত্র নয়, পরিস্থিতির গল্পও পড়ল। সে অঙ্কিতের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে রইল, দয়া নয়, সমতার সাথে। তার জয় এটা নয় যে সে কাউকে বাড়ি দিয়েছে, তার জয় এটা যে সে নিজের বাবার চিন্তায় ফাটুই দিয়ে তাকে নতুন আকার দিয়েছে। কয়েকদিন পর তারা তিনজন, অঙ্কিত, শীতল এবং মহেশ, সন্ধ্যার সময় তাজমহলে পৌঁছল। সেই প্রবেশদ্বার, সেই লোহার রেলিং, সেই যমুনার নমি, সূর্যাস্তের সোনালি আলো মার্বেলে ছড়িয়ে পড়ছিল। সেই সময় তার নজর কাছেই বসা একটা ছোট ছেলের ওপর পড়ল।
ছেলেটা ভিড়কে দেখছিল, যেন বুঝতে পারছে না যে এই চকচকে দুনিয়ায় তার অংশ কোথায়। তার কাপড় সাদাসিধা ছিল, চোখে ক্লান্তি এবং অনিশ্চয়তা ছিল। অঙ্কিত তার কাছে গেল এবং তার সমান বসল। সে তাকে তুলল না, না সহানুভূতির ভারী শব্দ দিল, শুধু তার কাঁধে হাত রাখল। সেই স্পর্শ সমতার ছিল, যেন বলছে যে পড়া এবং ওঠার মাঝে শুধু একটা অবসরের ফারাক হয়। মহেশ কিছু দূরে দাঁড়িয়ে এই দৃশ্য দেখছিল। তাদের ভিতরে কিছু গলে যাচ্ছিল। তারা জীবনভর সাফল্যকে সংখ্যায় মেপেছে, কিন্তু আজ প্রথমবার তাকে চোখের নমিতে দেখল। তাদের এহসাস হল যে তারা একটা কর্মচারী পাননি, বরং একটা এমন মানুষ পেয়েছে যে তাদের বাড়িকে নতুন অর্থ দিয়েছে। শীতলের চোখে সন্তোষের চমক ছিল। সে যে চরিত্রে বিশ্বাস করেছে সে আজ শুধু সফল নয়, সার্থক হয়েছে। রাত ধীরে ধীরে নেমে এলো। তাজমহল চাঁদনিতে শান্ত দাঁড়িয়েছিল। ভিড় ছেটে গিয়েছে, কিন্তু সেই সন্ধ্যায় একটা গল্প নিজের চরমে পৌঁছে গিয়েছে। ক্ষুধা এবং সততার লড়াইয়ে সততা জিতেছে। অপমান আত্মসম্মানকে ভাঙেনি, গড়েছে। দয়া সমতার রূপ নিয়েছে। সিদ্ধান্ত এবং সংবেদনা সাথে দাঁড়িয়েছিল। যদি এই গল্প আপনার হৃদয়কে ছুঁয়ে থাকে, তাহলে আমাদের চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার অবশ্যই করুন। কমেন্টে নিজের এবং নিজের শহরের নাম লিখুন, যাতে আমরা জানতে পারি যে আমাদের গল্পগুলো কোথায় কোথায় হৃদয়কে ছুঁয়ে যাচ্ছে। তারপর মিলব একটা নতুন ভাবাবেগীয় গল্পের সাথে। ততক্ষণ খুশি থাকুন, সুস্থ থাকুন এবং নিজের সম্পর্কগুলোকে সময় দিন।